প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা গঠনের আয়োজনে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এবং সবসময় সুন্দর আছেন। আজকে আড্ডা দেব অবশ্যই শুরুতেই, এবং যেহেতু আজকে আমাদের গেস্ট অফ অনার আছে তাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে তারপর আবার আসছে আপনাদের কাছে। অবশ্যই আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তারা দুজনই সঙ্গীতের মানুষ, এবং একজনের সঙ্গে কয়েকদিন আগে আমার আড্ডা হয়েছে, বেশ ভালোই আড্ডা হয়েছে, এবং তিনি আবার এসেছেন এবং সেই সঙ্গে আমাদের একটু গেস্ট অফ অনার এসেছেন, অনেকদিন বাদে তাকে আমরা পেয়েছি। তিনি একজন গুণী গীতিকার বটে। শুরুতে পরিচয় বলতে চাই, তিনি হচ্ছেন দেলোয়ার আরজুদা শরফ। আপনারা অনেকেই তাকে চেনেন এবং অনেক ভালো ভালো কাজ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তার সঙ্গে আজকে আড্ডা হবে। সেই সঙ্গে রয়েছেন এলমা সিদ্দিকী, অনেক প্রতিশ্রুতিশীল এবং কি বলবো এই তরুণদের মধ্যে খুবই আমার কাছে মনে হয় খুব ভালো একজন মিউজিশিয়ান তিনি। তার সঙ্গে এই জায়গাটাতে আমার মনে হয়েছে আমি একমত হতে পারবো। ওয়েলকাম টু দ্য স্টুডিও। কেমন আছেন দুজনই? শুকরিয়া, বেশ ভালো আছি। আপনাকে বেশি বেশি মানে স্বাগত জানাই, কারণ আজকে অনেক আড্ডা দেওয়ার চেষ্টা করবো, অনেক কিছু মানে জানতে চাইবো আপনার কাছ থেকে। কেমন আছেন সব মিলে, সব মিউজিক ইন্ডাস্ট্রিতে হাউ ইজ ইট গোয়িং ওভারঅল? শুকরিয়া, বেশ ভালো আছি আর কি। আচ্ছা, আপনি তো আমার খুব কৌতূহল আছে, চেষ্টা করবো আজকে সব কিছু কাভার করার জন্য। যেহেতু আপনি ক্যাসেটের যুগ থেকে আপনার পথ চলা শুরু, আমার মনে হয় আপনার ক্যারিয়ারে, এবং অনেক লম্বা একটা পথ আপনি চলেছেন এবং অনেকের সাথে কাজ করেছেন আমি জানা মতে, এবং অনেক বিখ্যাত বিখ্যাত গান আপনি উপহার দিয়েছেন আমাদেরকে। সেগুলোর স্মৃতি যদি আজকে চারণ করি একটু একটু করে। আর তার আগে একটু বারি সিদ্দিকী স্যারের কথাটা আসলে চলেই আসে বিভিন্ন কারণে, এবং সবাই জানেন নিশ্চয়ই এলমা সিদ্দিকী তার সুযোগ্য কন্যা, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু তিনিও তার আসলে পরিচয়, তিনি গুণী। কাজের কথায় যদি একটু আসি, যে স্যারের সঙ্গে কাজ তো করা হয়েছে অনেক আপনার, এবং আজকে যদি এলমাও আছেন, এলমা দিন মনে করছিল আপনার কথা, তো স্যারকে একটু স্মরণ করতে চাই। বারি সিদ্দিকীর কথা যদি বলি, তার সঙ্গে কাজের স্মৃতি, শুধু আনন্দের স্মৃতি মনে করতে চাই, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি জানতে চাই, কি বলবেন আজকে? কাজের অভিজ্ঞতা বলতে যে বিষয়টি, সেটা হচ্ছে যে বারি সিদ্দিকী আসলে একটি নক্ষত্রের নাম। জি, যে বারি সিদ্দিকী একটা সুরের বাড়ি ধারা তৈরি করেছেন উনি বাংলা সঙ্গীতে। তো বাংলাদেশ এবং বাংলা সঙ্গীত যতদিন থাকবে ততদিন বারি সিদ্দিকী এবং তার এই যে সুরের যে ধারা, এটাও থাকবে মানুষের হৃদয়ে। কারণ বারি ভাইয়ের সুরে এত চমৎকার সারল্য ছিল। আর বারি ভাই হয়েছেন যে উনি আসলে তো বেসিকলি একজন বাঁশির যে ব্যাপার এইটা, আর বাঁশির যে ব্যাপারটা এর সাথে না মানে একটা সুর এবং দম, হাওয়া, এগুলোর সাথে তার একটা বিরাট ব্যাপার ছিল। আমরা যে বেঁচে আছি এটা কিন্তু দমের উপরেই আছি। তো ওনার সেই বাড়ির যে চর্চাটা, এটা দারুণ ছিল। আর বারি ভাই টোটাল মানে সঙ্গীত অঙ্গনের সবার সাথে প্রচুর কাজ করেছেন। তার যে ইউজ অভিজ্ঞতা, সেটা গান উনি শুরু থেকেই করতেন, কিন্তু প্রকাশটা অনেক পরে হয়েছে। আমার সাথে বারি ভাইয়ের কাজের যে বিষয়টি, যে বারি ভাই আমার কয়েক হাজার গানে মানে উনি ফ্লুট প্লে করেছেন, তো এটা একটা ব্যাপার। এবং আমার কে দিয়ে বারি ভাই অনেক গান সুর করিয়েও নিয়েছিলেন এই কাজের ফাঁকে, যে না তুমি তো ভালোই লিখো এরকম। কিন্তু বারি ভাইয়ের সাথে তার গানের যে কেমিস্ট্রিটা, মানে গান করার যে একটা ব্যাপার হলো, এটা একটা আলাদাভাবে বারি ভাইয়ের সাথে আমার গানের সেই অভিজ্ঞতাটা শুধু ব্যক্তি বারি সিদ্দিকীকে একটু জানার চেষ্টা। জি, তাকে কাছ থেকে দেখা, ওই জায়গাটা থেকে হচ্ছে যে বারি ভাইয়ের একটা অ্যালবামের কাজ হবে, তখন আমি সঙ্গীতা প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতায়, তো সঙ্গীতায় সাথে আমার একটা তখন দারুণ সংযুক্ত ছিলাম, এবং সঙ্গীতার আমি একটা দায়িত্বে ছিলাম আর কি, প্রোডাকশনের দায়িত্বে। তখন সঙ্গীতার কর্ণধার সেলিম খান, আজকে ওনাকে একটু স্মরণ করতে চাই আপনাদের মাধ্যমে। উনি গতকালকে মানে 10ই ডিসেম্বর উনি 2020 সালে পরলোক গমন করেন। তো সেলিম ভাইয়ের আত্মার প্রশান্তি কামনা করি। আমার সঙ্গীত অঙ্গনের যাত্রার ক্ষেত্রে ওনার আসলে অনেক বড় ভূমিকা ছিল, এর জন্যই আর কি স্মরণে আসলো। তো তখন সেলিম ভাইয়ের আমি সিদ্ধান্ত নিলাম বারি ভাইয়ের একটা অ্যালবাম করবো। তো ঠিক আছে করো দেলোয়ার। তো ওই সময় করতে গিয়ে বারি ভাইকে ডাকলাম, বারি ভাইকে ফোন দিলাম, বারি ভাই আপনি কোথায়? বলেন দেলোয়ার আমি তো নেত্রকোনায়। তা বললাম যে বারি ভাই একটু যে আসতে হয় সঙ্গীতায়, আমি কালকে আসতেছি, এসে দেখা করব। তো বারি ভাই আসলেন, সঙ্গীতায় বসলাম আমি আর সেলিম ভাই, বারি ভাই সহ, যে 10টা-12টা গান করেন। ঠিক আছে, কাজ শুরু হয়ে গেল। তো বারি ভাই উনি ওনার মতো কিছু পছন্দের গীতিকার নিয়ে, প্লাস উনি নিজেও লিখেন এবং সুর করেন, তার মতো করে করলেন।
তো অ্যালবামে প্রায় 6টা গান হয়ে গেছে। 6টা একদিনেই মানে হয়ে গেছে, মানে তার রেডি, মানে ট্র্যাক। তখন তো গান টিউন করতেন, লিখতেন, ট্র্যাক বানাতেন। তা আমাকে একদিন ফোন দিলেন যে দেলোয়ার তুমি গান দিচ্ছ না কেন? আর ওই সময় আসলে না আমি ভীষণ ব্যস্ত, প্রায় ধরেন 5-6টা অ্যালবামের গান, 5-6টা অ্যালবাম যদি চিন্তা করি 12টা করে গান, আমার প্রচুর প্রেশার। তা আমি একটু এড়িয়ে যাচ্ছি যে বাড়ি ভাই গান করুক। তো একদিন স্টুডিওতে দেখা, আমাকে বললো যে দেলোয়ার কই তুমি গান লিখলে না, গান দিলে না। তা আমি 2টা লাইন ওনাকে শুনিয়েছিলাম। তো ওই লাইন 2টা উনি কিন্তু মনে রেখেছেন, আমি কিন্তু ভুলে গেছি বেমালুম। আরেকদিন আমাকে ফোন দিলেন, দেলোয়ার যে তুমি যে 2টা লাইন লিখছো এরপরে তার তুমি করলা না, যোগাযোগ করলা না, তুমি আজকে আমার সাথে দেখা করবা, আমি পল্টনের একটা স্টুডিওতে আছি, ওইখানে তুমি আসো। মানে উনি আপনাকে এক্সপেক্ট করতেন এবং আপনার গান চাইতেন আসলে আপনি তার জন্য ভীষণ রকমের। তো আমি ওই দিন চিন্তা করলাম যে আজকে তো বাড়ি ভাইয়ের পালা, আজকে আমাকে যেতেই হবে। তখন আমি সুরকার মান্নান মাহমুদের বাসায় ছিলাম, উনি আমার ম্যাক্সিমাম গানের সুরকার, আসলে শ্রদ্ধা মেজদা বলি ওনাকে। তো অসংখ্য অনেক জনপ্রিয় গানও আছে ওনার সুরে আমার। তো ওনার ওইখান থেকে যখন বের হলাম, তো বাড়ি ভাই বললো যে তুমি পল্টনে আসো, মিউজিক ওয়ার্ল্ড একটা স্টুডিও ছিল। একটু এখানে একটু থামা, একটু কৌতূহল আছে সেখানে। এই যে মানবের সঙ্গে আপনি কাজ করেছেন, সেখান থেকে কি 2-1টা গানের কথা বলবেন আজকে, জাস্ট রিফ্রেশ? মানে যদি বলবো বলেন, 2টা নাম যদি বলেন না, এখন শিরোনাম যদি বলেন। মান্নান ভাইয়ের সাথে যে কাজ ছিল, মান্নান ভাইয়ের আমার প্রথম যে গানটি বেশ আলোচনা এবং জনপ্রিয় হয়েছিল, যে গানটি হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড, বেবি নাজনীনের, 2 চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে। হ্যাঁ, তো এই একটা গান। তারপর আপার বংশী বাজায় কে রে সুখী বংশী বাজায় কে, তারপরে পুবালি বাতাসে পুবালি বাতাসে। আপা আমার লেখা প্রায় 200-র উপরে গান করেছেন, এটা মানে বেবি আপা, মেবি আর কি, মানে করলে। তো এগুলো ম্যাক্সিমামই কি মানে গানের সুরকার হচ্ছে মান্নান মাহমুদ। তো আমি যে জায়গাটা যেতে চাচ্ছিলাম আরজু ভাইয়া, যে আপনি শ্রদ্ধা বারি সিদ্দিকীর সঙ্গে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন। এখন তরুণদের সঙ্গে কাজ করছেন, স্টার্টিং ফ্রম ক্যাসেটস। এখন আজকে যেখানে ক্যাসেট আসলে আমরা ওই যে লিরিক্স পড়তাম খুলে, ভাঁজ খুলে, এবং নাম লেখা থাকতো সেখানে সবার, সেই জায়গা থেকে এখন 12টা গান তো আসলো আর কি কম্প্যাক্ট ডিস্কে। তারপরে এলো এখন হচ্ছে স্ট্রিমিং সার্ভিসেস। এখন তো কিছু দেখাই যায় না, শুধু গান শুনতে হয় যদি দেখতে না চান আর কি। তো এই যে এত বড় জার্নি এবং আজকে তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এই জায়গাটা আপনি কীভাবে ইভ্যালুয়েট করবেন যদি আজকে বলি? আসলে আমার কাছে আসবো আমি নিশ্চয়ই। বাড়ির গল্পটা কিন্তু মিস করলাম আমরা। আচ্ছা, আমি শেষটা আবার শুনবো, অসুবিধা নেই, অবশ্যই একটু মনে রাখেন, ওটা কিন্তু একটা দারুণ গানের টার্গেট। আমি জানতে চাই বর্তমান সময়েও কিন্তু ধরেন আমি কাজ করে যাচ্ছি। আমরা যখন অডিও ক্যাসেটে গান লিখতাম ভাইয়া, তখন 12টা গান লিখতাম, তারপরে 2টা কমে আসলে তখন হলো 10টা গান দিয়ে অ্যালবাম করতে হবে, চ্যালেঞ্জ নিতাম আর কি। আর বেসিক্যালি আমি অ্যাজ এ গীতিকার ফুল অ্যালবামের গান লিখে আমার ম্যাক্সিমাম অ্যালবামগুলো সাজিয়েতাম, যে আমার সবগুলো গানই আমার লেখা থাকবে। সহকারী বা একসাথে গান লেখা এরকম খুব কম অ্যালবামই থাকতো আমার। কিন্তু যখন ইউটিউব ভিত্তিক, এখন যে কথাটা বলছেন ইউটিউব ভিত্তিক, যখন আমরা গান করতে আসলাম, তখন এসে না মানে একটা গান, যে ওয়ান আর্টিস্ট ওয়ান সং, তখন কিন্তু আমাদের না মানে কাজের জায়গা এবং কমিটমেন্ট এবং চ্যালেঞ্জটা অনেক বেশি, চাপটাও বেশি ছিল। আমি দেখেন 2012 সালে একটা গানের কথা বলি, তো ওই সময় ইউটিউব কেবল আসছে, ওই সময় একটা গান রিলিজ হবে। তো আমি একটা গান করলাম, যে গানটা ছিল হচ্ছে আসিফ এবং সাবরিনা সাবার, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড়, হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। তো এই গানটা যখন করলাম, আমি সিঙ্গার আসিফ আকবরের অফিসেও গেলাম, যে বললাম যে ভাই এরকম একটা গান করেছি, গানটা করতে হবে, কিন্তু গান তো একটা। উনি নিজেই বিস্মিত হলেন যে একটা গান কীভাবে কী করবো দেলোয়ার ভাই। এর আগে আমি তার সাথে ডলিয়াপারও একটা গান করে অ্যালবাম করেছিলাম, সেখানে 8টা গান ছিল, ওইখানে আমার একটি গান জনপ্রিয় ছিল, ও মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে চাঁদের দেশে পাড়ি দিব, আসিফ আকবর ডলি শান্তি। তো এই কাজ কিন্তু আমরা স্টার্ট করলাম, আমার মনে হয় ওইটা দিয়ে। এবং আসিফ ভাই কিন্তু ধরেন এই যে রোমান্টিক গান যেটা বলে আসিফ ভাইয়ের কণ্ঠে প্রথম, ওই গানটা দারুণভাবে মানুষ এখনো নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মিলিয়ন চিন্তা করেন হ্যাঁ। তো এই গানটা থেকেই আবার যাত্রা শুরু। আমি আরো অনেকগুলো রোমান্টিক গান লিখেছিলাম ওনার জন্য। তো এরপরে যে জায়গাটা আসছে, যে অনেক নতুন যারা কাজ করছে, প্লাস আমি সবসময় নিজেকে বদলানোর চেষ্টা করতাম। আমি সবসময় নতুনদেরকে প্রায়োরিটি দিতাম গান লেখার ক্ষেত্রে, সুরের ক্ষেত্রে, কম্পোজিশনের ক্ষেত্রে যারা করেন। এখনও অনেকের সাথে আমি কাজ করছি যারা এই সময় খুব চমৎকার মিউজিক কম্পোজিশন করেন, তাদের সাথে করছি এবং তাদের সাথে এগোতে চাই। শুধু তা না, আমি আমাকে যে জায়গাটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমরা যখন একটা গান করতাম, আর মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার না ভার্সেটাইল গীতিকার, সব টাইপেরই গান লিখতে জানি বা লেখার চেষ্টা করি আর কি। হ্যাঁ,
তো যখন যে সময় যেভাবে যায় ওইখানে কিন্তু সুরের একটা পরিবর্তন, আমি সেটাকে মেনে নেই। আবার গানের বাণীরও একটা পরিবর্তন আসে, আমি সেই বাণীটাকেও স্বাগত জানাই এবং প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি। আমি স্টিল নাও এখনো অনেক পড়াশোনা করি। এই জায়গাটা একটু নক করতে চাই এলমাকে, যে এলমার যে গানটা আমি শুনতে পেয়েছি, আমার সৌভাগ্য, গতকালকে শুনলাম আমি, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। মানে সুরটাই অন্যরকম এবং ধীরে ধীরে গানটা খুব ভালো লাগা শুরু করে, বললাম মানে ধীরে ধীরে ধরে কাইন্ড অফ গ্রোজ অন ইউ। এই গানটার ব্যাপারে যদি শুনি যে এটা আসলে কিভাবে হলো, সৃষ্টি কিভাবে হলো, গানটা শিরোনামটা যদি বলেন একটু আমাদের। পরাণে খুঁজি তোমায়। পরাণে খুঁজি তোমায়, রাইট। ইট ওয়াজ ভেরি বিউটিফুল সং। এটার ব্যাপারে একটু এলমার কাছ থেকে শুনি অভিজ্ঞতাটা, যে কিভাবে তৈরি হলো গানটা আসলে। এই গানটা আসলে হয়েছে কি, আমি ছোট থেকেই না, মানে ধরেন আমার বাবা তো আমাকে কনসার্টে নিয়েই যেত, তো সেখানে তো আব্বু সুয়াচান পাখি ধরেন গান গাচ্ছে, এখন এখানে মানুষ আমাকে আবার কিভাবে নতুন করে আবিষ্কার করবে, আমি কি করতাম ওখানে একটা নতুন কিছু অ্যাড করার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা। তো নতুন কিছু অ্যাড করে এরকম একটা রিমিক্স করে দিতাম ইনস্ট্যান্ট, তখন ওটা বলে যে হ্যাঁ এটা তো ডিফারেন্ট হয়েছে, মানে ওইটাতে মানুষ ওই পরিচিত গানটাই আর কি, পরিচিত গানটাকে একটা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতাম। তো এখন শুরু থেকে মানে আব্বুর তো এত বড় একটা জায়গা, মানে মিউজিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড, যে এখানে তো কম্পিটিশন তো হবেই না, তাহলে আমি ডিফারেন্ট কিভাবে কি করা যায়। কারণ আমি তো দিন শেষে আমি চাই আমার নিজের একটা গান হোক, আমাকে মানুষের কাছে তুলে যাতে ধরতে পারি। কারণ আমার বাবা বাড়ি সিদ্দিকী, উনি একজন মানুষ, আমি এলমা সিদ্দিকী, হ্যাঁ আমাদের জেন্ডার সবকিছুই তো আলাদা এবং আমার ভিতরটা অন্যরকম। এখন মানুষ যে সবসময় ওই যে একটা শেলের মধ্যে রাখতে চায়, তা আমি কিন্তু মানে এই জিনিসটা প্রেশারটা অনেক বেশি ফিল করি। তো করার জন্য না আমি আব্বুর যখন লাস্ট অ্যালবামটা হয় তখন আমার একটা গান এক্সট্রা আঙ্কেলের ছিল, যে পরাণে খুঁজি তোমায়, তো ওইটাকে বললাম যে এটা আমি নিজে সুর করব। তো বাবার গানের পাশাপাশি আমি আমার নিজের একটা গান একটু মাতব্বরি করে দিয়েছিলাম, আঙ্কেলও খুব পছন্দ করেছে এবং এটা স্টুডিওতে বসেই আমাদের সুর করা। এবং গানের শুরুতে আপনারা শুনবেন আমি অনেক আবল তাবল কথা বলি, আমরা শুনতে চাই একটু আপনার গলা যদি শোনান আমাদেরকে, শোনাবেন কি? জি শুনি না। পরাণে খুঁজি তোমায়, নয়নে খুঁজি তোমায়, হৃদয়েও আমি তোমাকেই খুঁজি, জীবন বলতে তোমাকেই বুঝি, জীবন বলতে তোমাকেই বুঝি, আমার জীবন আমার জীবন আমার জীবন, জীবন বলতে তোমাকেই বুঝি, বুকের ভিতর তুমি আমার বেঁচে থাকার বায়ু, তোমায় যত দেখি তত বাড়ে আমার আয়ু, তোমায় যত দেখি তত বাড়ে আমায় আয়ু, গভীর মায়া দিয়া তোমায় আত্মার ভাজে গুজি, গভীর মায়া দিয়া তোমায় আত্মার ভাজে গুজি, জীবন আমার জীবন, জীবন জীবন বলতে তোমাকেই বুঝি। So the sum of the song is that I'm in fact the presentation I was about to talk about it. এটা মধ্যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে, in my soul, খুব সুন্দর, deep inside the soul, খুব সুন্দর, and I'm bounded by you only. Thank you for listening. Thank you everyone. Exactly the recorded version শোনালো আর কি, যাই হোক খুবই সুন্দর, মানে it is very beautiful. গল্প আছে কিন্তু খুব চমৎকার, সেটা ছিল যে বা আমি একটা গল্প বলেছিলাম তো এই অ্যালবামই বলি তো, বাড়ি ভাইয়ের এটা ছিল লাস্ট একটা অ্যালবামের কাজ, মানে লাস্ট অ্যালবামের কাজ। তো অ্যালবামটার নাম ছিল আত্মা দেবী। জি। তো আত্মা দেবীর জন্য 5টা গানই আমার লেখা ছিল। তো 5টা গানের মধ্যে তখন আমার সাথে বাড়ি ভাইয়ের কেমিস্ট্রিটা এরকমই ছিলেন, যখন গান লিখতাম বা বাড়ি ভাইয়ের একটা অ্যালবামের কাজ করতাম তখন উনি ডাকতেন যে দেলোয়ার আসো, তো উনি আমরা একসাথে পাশাপাশি বসতাম, তো বসে উনি গান টিউন করতেন। তো যখন উনি বিশেষ করে 4টি গান উনি টিউন করেছিলেন তখন আমি মোবাইলে ওগুলো রেকর্ড করে রেখেছিলাম।
আমি ছিলাম দেশের বাইরে। হ্যাঁ, তখন এলমা দেশের বাইরে ছিলেন। তো ওই অ্যালবামের 4টা গানের মধ্যে আত্মা দেবী একটা গান ছিল, আরেকটা গান ছিল হচ্ছে দয়াল আমার পিপিলিকার ঘর, আর তোরে ভালোবাসি বলে, আর মানুষ নামের একটা গান ছিল। আমি আজকে বাড়িবার এই অ্যালবামে এবং এই কাজ নিয়ে কথা বলবো, এবং অ্যালমা কিভাবে মানে আমার সাথে আসলে অ্যালবাম তো যখন বাড়িবার এই 4টি গান মানে রেকর্ড মানে টিউন হলো বাড়িবার, এবং আমার মোবাইলে ধারণ করলাম 5 নম্বর গানের সময়, ওই সময় ওই দিন আমরা মেবি 2টা গান টিউন করেছিলাম। তো লাস্টে যে লিরিকটা ছিল তখন বাড়ি ভাইকে বললাম যে বাড়ি ভাই এই লিরিকটা করি, আজকে করে ফেলি। না দিল আর আজকে মুড নাই, তো এক কাজ করি এটা পরে আমি করে ফেলবো না, তুমি শিপ নিয়ে নাও, গানগুলো করবো। তো ওই সময় গানগুলোর মিউজিক কম্পোজিশনের দায়িত্ব দিলাম হচ্ছে মুশফিক লিটুকে, চমৎকার কম্পোজিশন করেন উনি। তো তখন গানগুলো উনি বাড়ি ভাই আসলেন স্টুডিওতে, এসে তখন এই গানগুলো তিনি গাইড ভয়েসটা উনি দিলেন। গাইড ভয়েস দেওয়ার পরে মিউজিকটা মোটামুটি ইয়া করলাম আমরা, না ঠিক আছে বাড়ি ভাইয়ের গাইড হয়ে গেল একরকম। হওয়ার পরে যে কাজটা হলো ভাই, ওই যে লাস্টে যে গানটা করার কথা ছিল বাড়ি ভাই এটা সামওয়ান টিউন করতে পারেনি। তো আমার খুব মনে পড়ে, ওই দিন ছিল হয়তো রবিবার, তো বাড়ি ভাইকে বললাম যে বাড়ি ভাই কালকে একটু গানগুলো গাইতে আসেন। ওই গানগুলো করলেন, যে গাইড দিলেন। ওরা দিল আর শরীর একটু কম ভালো, একটু আসি। তো মঙ্গলবার দিন আসি, তো মঙ্গলবার দিন আবার স্মরণ করলাম, বললো যে দেলোয়ার আমি তো মঙ্গলবার বললো যে একটু শরীরটা কম ভালো, তুমি আগামী সপ্তাহে ফেলো, মানে আগামী রবিবার। কিন্তু বাড়ি ভাই কোমা চলে গেলেন শুক্রবার দিন। ওই সময়ের কথা বললাম যে ওই অ্যালবামের তখন কাজগুলো না আর হয়ে উঠলো না, মানে বাড়ি ভাইয়ের ওই যে গাইড যে দেওয়া মোবাইলে যেটা আছে ওইগুলি থেকে গেল। তো বাড়ি ভাই তো এরপরে জানেন আপনারা, উনি চলে গেলেন গত মাসের 24 তারিখ নভেম্বরে। তো তখন ওই ট্র্যাকগুলো ছিল। প্রায় 1 মাস পরে আমি আবার বাড়ি ভাইয়ের বাসায় যাই, ভাবির সাথে দেখা করি, কথা বলি। তখন একটা বিষয় কি ছিল শাফি ভাই বলি আপনাকে, ওই অ্যালবামের যখন একটা গান করেছিলাম, গানটা লিখেছিলাম যে দয়াল আমার পিপিলিকার ঘর, এক ফোঁটা জল দেখে ডরে কাঁপে অন্তর, দয়াল আমার পিপিলিকার ঘর। তখন বাড়ি ভাই ইয়েকে ডাকছেন, ভাবিকে পারভিন বলে ডাকছেন, যে পারভিন শোনো, দেখো দেলোয়ার না ইদানিং খুব চমৎকার গান লিখছে, মানে গানগুলোর মধ্যে একটি স্পিরিচুয়াল বিষয় ছিল। তখন বললো যে হ্যাঁ, বললো যে শোনো এই গানটা না আমি সামনে আমার প্রোগ্রাম আছে চ্যানেল আইতে, আমি চ্যানেল আইতে করবো। অথচ গান কিন্তু উনি রেকর্ড করেন নাই ক্যাসেটে, কিন্তু উনি চ্যানেলে এসে কিন্তু ওই গানটি করেন। তো ওই গান করতে গিয়ে বাড়ি ভাই এক সময় না, উনি না লাস্ট পিরিয়ডে বলি, উনি একটু আধ্যাত্মিক চেতনা অনেক বেশি মানে গভীরভাবে উনি ডুব দিয়েছিলেন। তো ওই সময় আমিও মানে একটু প্র্যাকটিসিংয়ের মধ্যে ছিলাম, তো দুজনের মধ্যে ছিল। তো আমাকে পট করে গানের টিউন করতে গিয়ে এক পর্যায়ে আমাকে বলে ফেললেন, ওই দিন বাসায় কেউ ছিলেন না, তেমন এলমাও বাইরে ছিলেন। তো বললেন যে দেলোয়ার তুমি কিন্তু বেশি বোঝো না, বেশি খুঁজো না, তুমি কিন্তু পাগল হয়ে যাবা। আমি বললাম কেন বাড়ি ভাই কথা বললেন? না বিষয় আছে। তখন আমি বললাম যে বাড়ি ভাই আপনি যেহেতু আমাকে বেশি বুঝি না, বেশি খুঁজো না বললেন, একটা গান আমি লিখেছি, কিন্তু এই গানটা অন্য একজন শিল্পীকে দিয়ে করানোর কথা ছিল, বাট এই গানটা আমি আপনাকে দিব, এই গান আপনি টিউন করেন। চলো তুমি বাড়ি ভাই, আমি হারমোনিয়ামটা নিয়ে বলো চলো বেডরুমে যাই, এসিটা ছাড়ি, ওইখানে বসে 2 ভাই মিলে গান টিউন করি, চলেন। তা আমি নিজেই নিলাম, উনি একটু শারীরিকভাবে তো একটু কম ইয়া ছিলেন, তা আমি নিজেই নিয়ে বসলাম, এসিটা ছাড়লেন, বলো দাও কি লিখছো, ঠিক এরকম দাও কি লিখছো, বেশি বুঝো না, বেশি খুঁজো না। তখন আমি দিলাম যে লিরিকটা বললাম যে মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে, মানুষের ভিতরে প্রভু, বাহিরেও থাকেন কবু, এই মানুষই পারেন তারে অন্তরে নিতে, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে, আমার অন্তরাত্মার রূহ তার সত্তারই অংশ, ভালো করে জানেন তিনি কে আমি কার বংশ, আমি 2 চোখ বুঝে খুঁজি তার এই হৃদয়ের আরশিতে, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। বাড়ি ভাই পাইছেন আপনার উত্তর? বাড়ি তখন গান টিউন করলেন, মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে। তা আমি এলবার যখন 4টা গান হলো, একটা গান তখন হয় না, তখন এই এলমার এই যে পরাণে খুঁজি, আমি বললাম আব্বা 4টা গান তো এখানে হয়ে গেল, তো একটা গান তো হয়নি, বাড়ি ভাই টিউন করে যেতে পারেনি, তাহলে তুমি দায়িত্বটা নাও। তখন ও তো অসাধারণ গান করে, কারণ সেও একদম পুরো সুরের মানুষ আর কি, ওকে সুরের
মানে বরকন্যা বলা যেতে পারে, রাজকন্যা বলা যেতে পারে, একটা আলাদা ইউনিকনেস অবশ্যই। রাজকন্যা, সে সুরের রাজকন্যা, আমরা সাধারণ গায়। বারি স্যারকে এত মনে করছি, আমরা ওনার একটা গান শোনার চেষ্টা করবো ফাঁকে যদি আমাদের সুযোগ থাকে। অনেক 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 গান আমাদের আছে আর্কাইভে ইনফ্যাক্ট, এবং শেষ শোটা কিন্তু আমাদের এখানে করেছেন উনি। জি ভাই, আপনি জানেন নিশ্চয়ই। তো আমাদের আসলে সেই পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা তার প্রতি সবসময় ছিল, এখন আছে। আমরা গানটা বরং দেখে আবার ফিরছি গল্প। চলুন প্রিয় দর্শক দেখি। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পুরিস না। তোরা মরার পরে আমায় পুরিস না। এবং এই গানটিও তো আজু ভাই আপনার লেখা। এটার ব্যাপারে যদি ছোট্ট করে বলা, আমাদের সময় খুব। এটার গল্প করেছিলাম ওই যে মিউজিক ম্যান স্টুডিওতে, বাড়ি ভাই ফোন দিলেন আমাকে, তো আমি গেলাম, যাওয়ার পরে এই গানটা আমি তখন মুখটা লিখছি, মুখ এবং অন্তরা লিখে বাড়ি ভাইয়ের সাথে সরাসরি দেখা করলাম। এবং বাড়ি ভাই এই গানটি খুব গভীর মনোযোগ দিয়ে গানটি পড়লেন এবং হারমোনিয়াম নিয়ে ওইখানে উনি টিউন করলেন, এবং টিউন করে তখন আমি একদম পাশে বসা, তারপরে ওই গানটি করলেন। ওই সময় ওই স্টুডিওতে উনি বাঁশি ফ্লুট প্লে করতে গিয়েছিলেন, মান্নান ভাই ছিলেন, পল্লব সানান ছিলেন, তারও এসে গানটা শুনলেন, বললো যে দারুণ হয়েছে গানটা। এরপরে তো গানটার ইতিহাস, এরপরে ইতিহাস। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি তো এলমার কাছে আসতে চাই। এলমার কাজগুলো নিয়ে একটু কথা বলা দরকার, নতুন কাজ যেগুলো আসছে এবং কাজের জন্য কাজ করছেন, কি কি কাজ হচ্ছে এই মুহূর্তে? আমার লেটেস্ট কাজ আসছে চরকিতে, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্য পারফেক্ট ওয়াইফ। সেখানে আমি জাপানিজ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজে গান করেছি। ওকে। আর এরপরে আরেকটা ফিল্মের প্লেব্যাকের জন্য কথা চলছে। যদি সুযোগ সময় হয়, আমি যদি পারি, আমি এই গানটা করে যেতে চাই। এটা আমার নিজের সুর করা, নিজের লেখা, অসহায় গানটার নাম। এটা এখন তো গাইতে পারছি না। আর আমি আমার গাওয়ার পেছনে, সবকিছুর পেছনে আমি বলবো আমার গুরুজিকে আমি স্মরণ করতে চাই। আমার যদি একটু আমার গায়কিতে কোনো ইমপ্রুভমেন্ট 1% যদি হয়ে থাকে, দ্যাটস বিকজ অফ মাই গুরুজি হিন্দল সরকার। আমি এখন রেগুলারলি তালিম নিচ্ছি ওনার কাছে। আর পণ্ডিত অজয় চক্রবর্তীকে স্মরণ করতে চাচ্ছি, বিকজ উই অল বিলং ফ্রম দ্য সেম ঘরানা। ওকে, এটা গেল একটা। আর হচ্ছে দিলওয়ার আঙ্কেলের সাথে আমার আরেকটা গান হয়েছিল, পাগলি বলে লোকে। এটা হয়তো সামনে আসবে, এবং আমরা কথা বলছিলাম যে নতুন আমরা এই যে হয়তো আজকেই আমরা হয়তো স্টুডিওতে বসতে পারি, বা কালকেও বসতে পারি, যে আপনার মতন যে গান লিখতে হবে একটা। কারণ মানুষ এখন জিজ্ঞেস করছে অনেক যে গান বের করছে না কেন, ঠিক আছে? তো এগুলো। আর এখন তো অনেক ইন্টারভিউসগুলো হলো বিভিন্ন চ্যানেলে, আর এগুলো নিয়ে একটু ব্যস্ত, এবং গানকে অনেক সময় দেওয়ার চেষ্টা করছি। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবকিছু থেকে একটু ব্রেক নিয়েছি এখন। পারবেন আপনি, অসুবিধা নেই। হ্যাঁ, এটাই হচ্ছে এখন। নিশ্চয়ই। এবং একটু আজকে জানতে চাই, যেহেতু আপনার কথা বলতে অনেক সময় লাগবে, আমি জাস্ট ছোট্ট করে জিজ্ঞেস করি যে 2025 সালের প্ল্যান কি, কিছু দেওয়ার আছে কিনা, বা এগুলাই কি 25 আসতেছে সব? না, এগুলো আসলে আমি তো কন্টিনিউ গান করি। এখন যারা গান করছে ইউটিউবে একদম দৌড়ে বেড়াচ্ছে বা দাপিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে নিয়ে কাজ করছি, থাকছে। তো এলমার যে বিষয়টি হচ্ছে যে আমি অনেক শিল্পীর জন্য গান লিখতাম, কিন্তু বাড়ি ভাইয়ের জন্য না একটা আলাদা আমার জায়গা থাকতো, একটা শ্রদ্ধার জায়গা, ভালো লাগা, ভালোবাসার জায়গা। তো ওই জায়গাটা থেকেই না বাড়ি ভাইকে গানগুলো গেয়ে যেতে পারেননি। এলমা গানগুলো করেছেন, অসাধারণ করেছেন ওই গানগুলো, দারুণ গেয়েছে। ওই সময় আমার মনে হয় বাড়ি ভাইয়ের মরার প্রায় 1-1.5 মাস পরে এসে এলমা ভয়েসটা দিয়েছেন। সে ওই রকম
মানে একটা অন্যরকম একটা ফিলেও ছিলেন এলমা, এবং অসাধারণ গেয়েছে তার গান। মানে আমার স্টুডিওতে একজনকে গান শুনিয়ে মানুষ, বিশেষ করে এই গানটি, সেটা একদম কেঁদেই ফেললেন, মানে চোখ দিয়ে পানি মুছছেন ভদ্রলোক। উনি আমাদেরও খুব প্রিয় মানুষ, মনির হোসেন জীবন ভাই প্রয়াত হয়েছেন উনি। আজ রবিবারের যে নাটক ছিল এটার হুমায়ুন স্যারের সাথে তার একটা দারুণ সম্পর্ক ছিল, বাড়িবের গানের শুরুতেও ওনার দারুণ একটা ভূমিকা ছিলেন। তো ওই জায়গার থেকে যখন এলমা আমার 5টি গান করলেন, করার পরের থেকে এলমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা, আগে থেকে কাজ করতো আমাদের মেয়ে সেই হিসেবে, কিন্তু ওর যে গায়কের যে আমি ফ্যান হয়ে গেলাম, মানে সে একদম মানে হৃদয়কে আক্রান্ত করলেন, মানে তার সুর দিয়ে। তখন খুব ফিল করতাম। তার একটি গান কিন্তু আনরিলিজড আছে, ওই সময়েরই করা ছিল। তারপরে তার পড়াশোনার ব্যস্ততা, দেশ বিদেশ ঘোরাঘুরি, তো এই নিয়ে আমি প্রায় যোগাযোগটা আমাদের মধ্যেই ছিল, কিন্তু আমি সবসময় বলতাম, এলমা আব্বু তুমি সময় দাও, আমি তোমার জন্য প্রচুর গান করবো, প্রচুর গান করতে চাই আর কি। আমরা একদম সামনে প্ল্যান আছে ভালো। নিশ্চয়ই ইউ আর ব্লেসড অফ কোর্স। আপনি ওদিন বলছিলেন ওনার কথা, এবং যেহেতু আপনি পাশে আছে, নিশ্চয়ই আমাদেরকে গান উপহারগুলো দিবেন। এবং ধন্যবাদ দুজনকে। 2025-এ আপনাদের অনেক সুন্দর সুন্দর গান পাবো আপনাদের কাছ থেকে, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।